ওনার একটা কথা হচ্ছে যে বাংলাদেশকে তার মূল বাংলাদেশের যদি জব তৈরি করতে হয় প্রচুর, তাহলে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে যেতে হবে, দুয়ারে দুয়ারে যে বলতে হবে, করা নাড়তে হবে যে আমরা প্রস্তুত, তুমি আসো ইনভেস্ট করো। তো এই জন্য যেখানেই উনি যাচ্ছেন, চায়নায় বলেন, ইয়েতে বলেন, কি যে ইউএনের নিউ ইয়র্কে বলেন বা ড্যাভোসে বলেন, ওনার ফোকাসটা হচ্ছে যে যাওয়া, যে এটা বলা এবং অ্যাগ্রেসিভলি বলা। এইটার আলোকেই উনি এই যে বিমস্টেকে উনি যে সাইডলাইনে অনেক মিটিং হবে, বিমস্টেকে উনি আমাদের অর্জনগুলো তুলে ধরবেন, বলবেন যে দেখো আমরা এই অ্যাচিভ করেছি, এবং বিমস্টেকের মধ্যে যারা দেশ আছেন তাদের সাথে আরও ইনক্রিজিং ট্রেড এবং কোঅপারেশন কত বেটার করা যায় সেটার একটা ফোকাস থাকবে। সামনে আরও যেগুলো দেশে আছে, প্রত্যেকটা দেশে ওনার কথা হচ্ছে যে বাংলাদেশকে তুলে ধরতে হবে, যে দিস ইজ বাংলাদেশ। উনি হচ্ছে বাংলাদেশের কে পুরো প্রেজেন্ট করার জন্য বিষয়, এবং উনি প্রত্যেকটা জায়গায় যে এই ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমরা যদি সেই যেরকম প্রতিশ্রুতি আমরা পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্টমেন্ট পাই বাংলাদেশে, আমি বলবো যে জবের বন্যা বয়ে যাবে। আমরা সবাই আমাদের জায়গাটা তুলে ধরি, আমরা এমন কোনো মেসেজ বাইরে না পাঠাই যার জন্য আমার এখানে যাতে ফরেন ইনভেস্টমেন্ট আসতে বাধা হয়। আমাদের এটা দেখতে হবে, আমাদের খুবই একটা ক্রুশিয়াল টাইম। আমরা অলরেডি 8টা মাস একটা স্ট্যাবল জায়গায় এসেছি, আরও আমরা বেটার জায়গায় যেতে চাই, যাতে আমাদের এই গল্পগুলো পুরো পৃথিবী ছড়িয়ে যায় যে না, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর গল্প যদি পুরো পৃথিবীর সবাই জেনে যায়, আপনি কল্পনা করতে পারবেন না কত ইনভেস্টমেন্ট আসবে। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং হাব বানাবেন। আমাদের একটা টপ প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক রাখা, যাতে কোনোভাবেই এটা আমরা দেখেছেন যে এই রোজার মাসে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেটার ছিল। আমরা এই অর্জনটাকে ধরে রাখতে চাই। ইমপ্রুভ করেছে কিন্তু এখনো স্যাটিসফ্যাক্টরি লেভেলে না, আমরা সেটাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিতে চাই। আমাদের মূল প্রায়োরিটি অবশ্যই বিচার, আমাদের মূল প্রায়োরিটি জনগণের জীবনে স্বস্তি রাখা। স্বস্তি আপনি কিভাবে, একটা হলো দ্রব্যমূল্যকে স্ট্যাবল রেখে, আর একটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইমপ্রুভ করে এটা করা, আর একটা হচ্ছে যে আমাদের আর একটা লক্ষ্য যে আমাদের রিফর্মের কাজগুলোকে আরো গুছিয়ে আনা, গুছিয়ে এনে জনগণের মধ্যে একটা আলোচনার একটা জায়গা তৈরি করে যাতে আমরা একটা ঐক্যের জায়গা তৈরি করতে পারি, সেটা তৈরি করা, এবং শেষে যে আমরা একদম ভালো প্রিপারেশন নিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। রোজার মধ্যে একটু স্লো ছিল আলোচনাটা, আপনি জানেন তো রোজার একটু তো আছে। তো আমরা চাচ্ছি যে আলোচনাটা এই রোজার পরবর্তীতে এটা একটা পেস, ইট উইল গ্যাদার সাম পেস, এটা একটু এগোবে। এবং এইটা সোফার যে আলোচনা হচ্ছে কিন্তু এনকারেজিং, সবাই কিন্তু কন্ট্রিবিউট করছে, কেউ বলছে না আমি পার্টিসিপেট করব না এরকম এটা না, সবাই বলছেন, সবাই তাদের মতামত দিচ্ছেন। এখন যেটা হবে যে আমাদের এই কনসেনসাস কমিশন, যেটা ঐক্যমত্য কমিশনের কাজ হবে যে এই সবগুলোকে নিয়ে যাতে একটা সুন্দর ডিবেট হয়, সবাই যাতে কন্ট্রিবিউট করে, সবাই পুরো জনগণ যাতে ইনভলভ হয়, পলিটিক্যাল পার্টির সাথে যাতে পত্রিকাগুলোতে, টিভিগুলোতে, ইভেন এখন তো ইউটিউবেও ভালো ডিবেট হয়, সব জায়গায় এই ইস্যুগুলো আসে, সেই জন্য সবাই এগুলো কন্ট্রিবিউট করতে পারে। ফলে একটা এই ডিবেটের পরবর্তীতে যে আমরা দেখতে পারবো যে একটা শেপ নিবে যে কি কি রিফর্ম আসলে সমস্ত পার্টি ঐক্যমত্যভাবে চাচ্ছে। এইখানে আমি সর্বশেষ যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসতে চাই, ওনারা একটা এমন কথা বলছেন যে আমরা রাজপথে নামতে পারি। তো উনি হঠাৎ করে রাজপথে নামার এই হুমকিটা কেন দিলেন? আপনারা কি নির্বাচনকে আসলেই পিছিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, নাকি নির্বাচন দিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র চলছে? আমার মনে হয় যে প্রফেসর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন। উনি তো সর্বশেষ বক্তৃতায় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে। এটা তো ওনার আগেও ছিল না, এর বাইরে কি উনি ব্যর্থ একটা কথা বলেছেন? কিন্তু মির্জা ফখরুল কিংবা বিএনপির তরফ থেকে যেটা ডিসেম্বরের কথা জোর দেওয়া হচ্ছে, যদিও এক পর্যায়ে বাইরের কিছু ইন্টারভিউতে ডিসেম্বরের কথাটাকেই ফোকাসে আনা হয়েছিল। আবার আমরা দেখেছি যে সেনাপ্রধানও তার দুইটা বক্তৃতায়, সর্বশেষ রাওয়া ক্লাবের বক্তৃতায় উনি 18 মান্থস এন্ড ডিসেম্বর এই কথাগুলো বলেছেন। তাহলে এই ডিসেম্বর এবং ডিসেম্বর টু জুন, এই গভর্নমেন্টের হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছেন চিফ অ্যাডভাইজার, উনি কি বলেছেন সেটাই ম্যাটার করে, অন্যকে কি বললো সেটা ম্যাটার করে না। সবচেয়ে মূল কথা হচ্ছে উনি বারবার বলছেন, প্রথম থেকে উনি বলেছেন
যে যদি কম রিফর্ম হয় তাহলে ডিসেম্বরে, আর যদি বেশি রিফর্ম সবাই চায় তাহলে অ্যাট বেস্ট এটা জুন পর্যন্ত এটাকে ডিলে করা যেতে পারে। না এখন আর আপনারা কি জুনের মনে করছেন 30 যে তারা তারিখের কম পরে রিফর্ম না। না বেশি রিফর্মের পক্ষে? এটা তো পলিটিক্যাল পার্টিগুলো ডিসাইড করবে। না, এটা সেখানে তো তো আমরা আপনারা এই তো জায়গায় রেফারির ভূমিকা আমরা আছে। এখানে ফ্যাসিলিটেটর। ফ্যাসিলিটেটর কিংবা রেফারি যাই বলি না কেন, আপনারা তো আছেন। তো এই পর্যায়ে এসে কি আপনাদের কাছে মনে হচ্ছে যে কম রিফর্ম করেই ডিসেম্বরে নির্বাচন এটা যাওয়া? আমরা তো বলতে না বেশি? পারি না, এটা তো পলিটিক্যাল পার্টিগুলো বলবে। আমার এখানে আপনি তো রেফারির ভূমিকা একটা না, সিদ্ধান্ত আমার দিতে এই হবে। মতামতটা আসলে খাটেই না এখানে। আর আমি বলে গেলে হবে যে পাবলিক ওনারা ভাবেন যে আমি একটা সাইড নিচ্ছি। আমরা এখানে কোনো সাইডই নিব না। আমরা মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলোই ডিসাইড করুক কি তারা চায়। কতটুকু আসলে আপনারা কতটুকু রিফর্ম করে নির্বাচনে যেতে আমরা চান? কতটুকু রিফর্মের বিষয় না, সেটা হচ্ছে যে সবাই মিলে ঐক্যমত্য হলে তারপরে না হয় ওরাই বলবে যে আপনারা 10% করে যান, বাকি 90% এরা করবে, ঠিক আছে। বাট আগে তো আপনি ঐক্যমত্যে আসবেন যে আমরা এতটুকু রিফর্ম চাচ্ছি, মানে এই রিফর্ম গুলো চাচ্ছি। হ্যাঁ। দুইটা এখানে বিষয়, একটা হলো যে আপনি কি কি রিফর্ম চাচ্ছেন, আর একটা হলো কি পদ্ধতিতে রিফর্মটা চাচ্ছেন, কখন চাচ্ছেন। হ্যাঁ, এই কিছু তিনটা কিছু বিষয় জিনিস আছে, আপনি তিনটা ইচ্ছা বিষয় করলেও আছে। তো খুব দ্রুত হবে না। যেমন সময় ধরেন লাগবে। একটা রিফর্ম কমিশনে, জুডিশিয়াল রিফর্ম কমিশনে আসছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস লাগবে। এখন Exactly. যেটা হচ্ছে যে প্রসিকিউটর কারা দেয়? পলিটিক্যাল পার্টিগুলো যখন ক্ষমতায় যায় তারা তাদের লোকগুলোকে অ্যাফিলিয়েটেড লোকজনকে এখানে দেয়। ইয়ে করে। তো এখন এরা বলছে যে না, এর ফলে যেটা হচ্ছে যে বাংলাদেশের কেসগুলো ভালো ইয়ে হয় না, এটা পলিটিক্যাল কালার পেয়ে যায় অনেক ক্ষেত্রে। তো আমাদের দরকার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস। তো ইন্ডিপেন্ডেন্ট প্রসিকিউশন সার্ভিস আপনি কি একদিনে পারবেন? অবশ্যই সময় সাপেক্ষ ঠিক ব্যাপার। না, এটাই তো। ফলে কিছু কিছু রিফর্ম আছে আপনার এমনও লিখতে পারে 7-8 বছর লেগে যেতে পারে, বাট তাই বলে তো আমরা ইলেকশনকে আটকে রাখবো না। তো সেই জন্য প্রফেসর ইউনূস কিন্তু প্রথম থেকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণের সময় প্রথমবার যখন বলেছেন, আপনি দেখেন এরপরেও একই, ওনার কিন্তু কথার কোনো ব্যত্যয় হয়নি, একই কথাই আছে। এক জায়গায় আমার মনে আছেন, হয় যে কিন্তু কোশ্চেনটা হলো যে আপনারা অল্প রিফর্ম না বেশি রিফর্ম। এটা এই তো- কথাটা বলেছেন যে বেশি করলে জুনে, অল্প করলে ডিসেম্বরে। এইটা এখন আরেকটা বিষয় আসছে যে এই মুহূর্তে এই পর্যন্ত যা হয়েছে সরকারের তরফ থেকে, আপনি সরকারের স্পোকসম্যান হিসেবে আপনি কি বলবেন যে কোন কোন জায়গায় আপনি মনে করছেন যে ইতিমধ্যে এটা ঐকমত্য হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, আর ডিফারেন্সটা কোন জায়গায় রয়ে গেছে? আপনি যদি আপনার নিজেরও একটা অ্যানালাইসিস দেন। আমার মনে হয় যে এটা আপনি জুন জুলাইয়ের আগে আপনি এটা বলা যাবে না। মানে এই কমেন্ট করার জন্য আপনার না, জুন জুলাই হ্যাঁ, পর্যন্ত হ্যাঁ, না, কিন্তু কেননা আমি যদি আগে এখানে না, বলি, আগে ডায়ালগ প্রসেসটা শেষ হতে হবে। তো আমি যদি বলি, কেননা ডায়ালগ হলো কয়েকটা পার্টির সাথে, পুরো সবার সাথে ডায়ালগ হোক, এক দফা দুই দফা ডায়ালগ হলে আপনি এটার একটা শেপ নিবে। না, মানে এটা প্রিম্যাচুর, আমার এটা এখানে প্রিম্যাচুর। যদি আমি কয়েকটা জিনিস যদি মোটা দাগে এখানে বলতে চাই, যে আমরা বিএনপি যেটা বলছে যে তারা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, এটার ব্যাপারে স্টেক হোল্ডারদের মধ্যে জামাতও মোটামুটি একমত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে তারা খুব বিরোধিতা করছে, এটা আমাদের চোখে পড়েনি। কিন্তু জামাত প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন চায় পার্লামেন্টে, এখানে বিএনপি স্ট্রংলি অপোজ করছে যে তারা শুধুমাত্র দ্বিকক্ষ হলে উচ্চকক্ষ বা সিনেটে যে 100 আসনে নির্বাচন হবে, এটা বলছে যে প্রপোর্শনেটলি এখানে রিপ্রেজেন্টেশনটা হবে। এটা গেল ওয়ান থিং। আর এনসিপির সাথে বিএনপির মূল বিরোধ দেখা যায় যে তারা চাচ্ছে গণপরিষদের নির্বাচন আগে, পার্লামেন্ট পরে হবে, পার্লামেন্ট ইলেকশন, সাধারণ ইলেকশন, কিন্তু বিএনপি চাচ্ছে আগে। এই পুরো বিষয়গুলো তো আগে ডিসকাস হতে হবে, ডিবেট হবে। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে একটা সম্মিলিত মিটিং একবার হয়েছে, এখন যেটা হচ্ছে যে একক সেপারেটলি মিটিং তাদের গুলো হচ্ছে। অপিনিয়নটা নেওয়া তো হচ্ছে। এই পুরো মিটিং গুলো হোক, পুরো জি। প্রসেসটা আমাদের তো এই কমিশনের যে প্রাইমারি কাজ জুলাইয়ের সম্ভবত শেষ হওয়ার কথা। জি। তো জুলাইয়ের মধ্যে আপনারা দেখবেন একটা শেপ নিয়ে নিবে। আর এখন কমেন্ট করাটা অনেকটা প্রিম্যাচুর, এটা ঠিকও না। তো এখন আপনি কমেন্ট করছেন না, ঠিক আছে, এটা প্রিমেচুর, বাট নির্বাচনটা যে হবে এখন তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেট না করেন, আপনি যদি অন্তর্বর্তী সরকারের এই সরকারের ভবিষ্যতে কিভাবে এটাকে সাংবিধানিক ফ্রেমওয়ার্কের আওতায় আনবেন, সেই সমস্ত জিনিস তো আপনাকে সেটেল করতে হবে। সবকিছুই এই পলিটিক্যাল ডায়ালগের মধ্যেই সেটেল হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু মাঝে মধ্যে তো আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে এই বিষয় নিয়ে এটা থাকবেই, ঝগড়াটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এটা নিয়ে একটা মনে হচ্ছে যে আপনার জুলাই পরবর্তী অক্ষটা
হয়তো ভেঙে গেল। আমি যেটা মনে করি যে রাজনৈতিক পার্টি আপনি আপনার ভিশনের কথা তো আপনি বলবেনই, আর আপনার রাইভালও তার ভিশনের কথা বলবে। এটা নিয়ে মানে এই বিরোধটা কিন্তু খারাপ কিছু না, এটা একটা অপিনিয়নের বিরোধ, এটা একটা আপনার চিন্তা আর আমার চিন্তা তো এক হবে না। হ্যাঁ, এটাকে খুব বেশি যতক্ষণ না এটা যতক্ষণ একটা সিভিল ডিবেট হচ্ছে, সিভিল আর্গুমেন্ট হচ্ছে, দ্যাট ইজ ফাইন। এটা বরঞ্চ আমাদের জন্য হলো, আমরা সবাই শিখছি। আপনি যখন একটা পজিশন বলছেন যে আমি পিআর সিস্টেম চাই, আর আমি যখন বলছি না, আমাদের দুইজনেরই কিন্তু আর্গুমেন্ট আছে, পক্ষে বিপক্ষে যুক্তি আছে। তো এই জিনিসগুলো তখন কি জনগণের কাছে ঠেলে দেওয়া হয়, এটা তাহলে এটা কি দাঁড়ালো? তা আমরা মনে করি যে আমাদের কাজ হচ্ছে আমরা ডিবেটটা ফ্যাসিলিটেট করি, ডিসকাশনগুলো আরো স্মুথ হোক, পলিটিক্যাল পার্টির সাথে ইন্টেন্সিভলি এমন হতে পারে যে একদম ক্লোজ ডোর মিটিং হলো যে না এখানে কি বলে না, এটা ডিসিশন আসুক, এবং বাই জুলাই আমরা মনে করি যে একটা বেটার একটা শেপ পাবো এই বিষয়ে, সংস্কারের বিষয়ে। জি। এখন আরেকটা বিষয় যদি আমি বলি আপনাকে, যে তাহলে এই মুহূর্তে এই অন্তর্বর্তী সরকারের সামনে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়টা কি? আমাদের সবচেয়ে মানে আমি যদি যে বলি যে এপ্রিল মাসে আপনারা এখন টপ প্রায়োরিটি যে কোন জায়গাতে এই জিনিসটা আমাদের তো অনেকগুলো প্রায়োরিটি। একটা বড় প্রায়োরিটি হচ্ছে এই যে ওই সময়ে যারা খুন করেছে, যারা খুনের মদদ দিয়েছে, যারা খুনের দোষর ছিল, যারা এই খুনের প্রেক্ষাপটটা তৈরি করেছে, জুলাই বিপ্লব কিংবা তার পূর্ববর্তী 16 বছরে এইটার বিচার করা, এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। সেটার জন্য আমরা আমাদের ইন্টেন্সিভলি কাজ করা হচ্ছে। আমাদের একটা টপ প্রায়োরিটি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ঠিক রাখা, যাতে কোনোভাবেই এটা আমরা দেখেছেন যে এই রোজার মাসে কিন্তু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বেটার ছিল। আমরা এই অর্জনটাকে ধরে রাখতে চাই। ইমপ্রুভ করেছে কিন্তু এখনো স্যাটিসফ্যাক্টরি লেভেলে না। আমরা সেটাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলে নিতে চাই, এবং যেভাবে দ্রব্যমূল্য কিংবা ইলেকট্রিসিটির ব্যাপারে আপনাদের প্রশংসা করলাম, এটা জনগণ করছে, জনগণের কথাই আমি বলছি। আমাদের স্ট্যাটিস্টিক্সে কিন্তু বলে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যথেষ্ট ইমপ্রুভ করেছে। আমরা আজকেই তো রিপোর্ট আসছে যে ধর্ষণের সংখ্যা ফেব্রুয়ারির চেয়ে মার্চে দ্বিগুণ। আমরা তো মিডিয়ায় এরকম রিপোর্ট আজকে দেখেছি। আমরা ইয়েটা দেখি, আমরা পুলিশের ডেটা আমরা দিয়ে দিব, অসুবিধা নাই। না, আমি এটা বলার উদ্দেশ্য হলো যে ল এন্ড অর্ডার সিচুয়েশনটাকে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। আমি মনে করি এটাই কি আপনাদের কাছে এই মুহূর্তে ঝামেলার বিষয়? কিছু ক্ষেত্রে মিডিয়া ডিস্টর্টেড পিকচারটা দিচ্ছে। না, সেই ক্ষেত্রে তো আপনি যথেষ্ট ফেস করছেন, এবং আমি বলবো যে সরকারের মুখপত্র হিসেবে সরকারের বক্তব্যগুলো তাৎক্ষণিকভাবে আপনি কিন্তু নিয়ে আসছেন এবং চ্যালেঞ্জও করছেন, এবং এটা একটা ভালো ডিবেট যে কেউ একজন সরকারের পক্ষ থেকে আমাদের এইগুলো জবাব দেওয়ার জন্য আছে। অবশ্যই আমার সব সময় আমি বলে উচিত যে আমার মোবাইল নাম্বার এই, যখন তখন ফোন করতে পারেন, উই আর রেডি। কারণ আমরা তো দেখছি ফিগারগুলো তো খুব বেশি বাজে কিছু না। কিন্তু পুলিশকে এখন পর্যন্ত আপনারা মনে করতে পারছেন যে কত পার্সেন্ট এখন পর্যন্ত তারা সক্ষমতা অর্জন করছে? আমি মনে করি ওদের সক্ষমতা অনেক বেড়েছে, যেই জায়গাটায় আপনি যেটা চাচ্ছেন যে তারা, আমি মনে করি এখনো তো সেনাবাহিনী রাস্তায় আছে বলেই লোকজন মনে করে, যতটুকু কিন্তু সেনাবাহিনী থাকার কারণে সম্ভব হচ্ছে। সেনাবাহিনী স্পেশাল কেসে যাচ্ছে, কিন্তু মূল কাজটা পুলিশ করছে, এবং সেটা কান্ট্রি ওয়াইডই করছে। এই যে যেমন ধরেন এই যে ট্রাফিকের ব্যবস্থাটা এই ঈদের সময়, এটা মূল কাজটা তো পুলিশ করেছে, ঠিক না? যে আমার হাইওয়ে গুলোকে আমার ক্লিয়ার রাখতে হবে, ঠিক না? আমি মনে করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর যারা মাঠে আছে তারা একটা রোল প্লে করেছে বলে আমাদের মূল প্রায়োরিটি অবশ্যই বিচার। আমাদের মূল প্রায়োরিটি জনগণের জীবনে স্বস্তি রাখা। স্বস্তি আপনি কিভাবে, একটা হলো দ্রব্যমূল্যকে স্ট্যাবল রেখে, আর একটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে ইমপ্রুভ করে এটা করা, আর একটা হচ্ছে যে আমাদের আর একটা লক্ষ্য যে আমাদের রিফর্মের কাজগুলোকে আরো গুছিয়ে এনে জনগণের মধ্যে একটা আলোচনার একটা জায়গা তৈরি করে, যাতে আমরা একটা ঐক্যের জায়গা তৈরি করতে পারি, সেটা তৈরি করা, এবং শেষে যে আমরা একদম ভালো প্রিপারেশন নিয়ে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। মানুষ বলছে যে আগামী নির্বাচনকে নিয়ে একটা বিতর্ক আছে মাঠে, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না, আর দিলেই বা কেমন করে দেওয়া উচিত। এইটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোই বুঝবে, তারাই আমার মনে হয় যে একটা সময় যখন আসবে দে উইল টেক এ ডিসিশন। এটা বাংলাদেশের জনগণই একটা ডিসিশন দিবে। তবে আমাদের সবচেয়ে মানে স্যাড পার্ট হচ্ছে, পুরো দুঃখের বিষয় হচ্ছে যে আপনি দেখেন 8টা মাস হয়ে গেল, এদের মধ্যে তো কোনো অনুতপ্ত নেই কেউ।
কেউ এটা তো sorry ভারতের বলছে। মধ্যেও নেই। যারা তাদেরকে আশ্রয় দিয়ে রাখছে তারাও তো অতি সম্প্রতি জয়শঙ্কর বলেছেন বা ইন্ডিয়ান পার্লামেন্টে দাঁড়িয়ে যে এটা সন্ত্রাসী কার্যক্রম, যেমনটি শেখ হাসিনা বলে যাচ্ছেন কিংবা আওয়ামী লীগের লোকজন বলছে, আজ পর্যন্ত তাদের বিষয়ে অনুতাপের বিষয় তো নেই। আওয়ামী লীগের লিডার তো ডাইরেক্টলি আমরা ইউএন এর রিপোর্টে কি দেখেছি, আওয়ামী লীগের লিডার শেখ হাসিনাকে বলছেন যে যে মেরে ফেলো, মেরে লাশ লুকিয়ে ফেলো, এই অর্ডারটা পর্যন্ত দিচ্ছেন, ঠিক না? জি, জি। আমরা আগে তাদের মধ্যে থেকে তো একটা ইয়ে চাই, মানে রিমোর্স কিছু তো আমরা দেখছি না। তো এটা তো তাহলে আপনি তার তার পলিটিক্যাল জায়গাটা কোথায় থাকে, ঠিক না? তো সেই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যারা জুলাই এক কাতারে দাঁড়িয়েছিল তারাই এই বিষয়ে একটা ভালো একটা ডিসিশন নেবেন। কতদিন লাগতে পারে এই বিচার প্রক্রিয়া শেষ হতে, কিংবা অ্যাটলিস্ট আমি যদি বলি যে সিম্বলিক হলো যে 5টা মামলার রায় হতে, একটা মামলার রায় হতে? এইটা যদি বলি না তাহলে ভাববে যে আমরা কোর্টের উপরে আমরা হস্তক্ষেপ করছি। আমি এই বিষয়টা না বলি, বাট আমাদের তরফ থেকে যেটা বলা সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি এবং যত দ্রুত করা যায়। হ্যাঁ, এবং আমরা কোর্টের সংখ্যা বাড়ানো, প্রসিকিউশনের সংখ্যা বাড়ানো, প্রত্যেকটা জিনিসই দেখা হচ্ছে এবং আমরা চাচ্ছি যে এই বিচারটা যাতে আন্তর্জাতিক মানের হয়, এমন কোনো ক্যাঙ্গরি কোর্টের বিষয় না হয় যেটা আমরা বিচার করলাম মানুষ বললো যে না তুমি তো অবিচার না। করেছো। এখানে তো এখন আপনারা একটা সুবিধাজনক পর্যায়ে আছেন জাতিসংঘের রিপোর্ট দেওয়ার পর, কারণ এইগুলাও তো অনেকটা এভিডেন্স হিসেবে কাজ করতে পারে। অবশ্যই, এবং আপনার কোর্টের সংখ্যা বাড়ানোর কথা বলা হচ্ছে। এগুলো লজিস্টিক বিষয়গুলো দেখছে, আইন মন্ত্রণালয় দেখছে। আচ্ছা, এখন ভিন্ন একটা প্রসঙ্গে আপনার একটু মতামত জানতে চাই যে প্রফেসর ইউনূস, যতটুকু আমরা জানছি যে উনি তো ব্যাংককে যাচ্ছেন বিমস্টেক কনফারেন্সে, তারপরে মে মাসে উনি জাপান যেতে পারেন, জুন মাসে সৌদি আরব যেতে পারেন। তো এরকম 3টা সফরের কথা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্রে জানছি, আপনি যদি একটু খোলাসা করেন। না, ওনার একটা কথা হচ্ছে যে বাংলাদেশকে তার মূল বাংলাদেশের যদি জব তৈরি করতে হয় প্রচুর, তাহলে আমাদের প্রচুর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট লাগবে। আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য আমাদেরকে যেতে হবে, দুয়ারে দুয়ারে যে বলতে হবে, করা নাড়তে হবে যে আমরা প্রস্তুত, তুমি আসো ইনভেস্ট করো। তো এই জন্য যেখানেই উনি যাচ্ছেন, চায়নায় বলেন, ইয়েতে বলেন কি যে ইউএন এর নিউ ইয়র্কে বলেন বা ড্যাভোসে বলেন, ওনার ফোকাসটা হচ্ছে যে যাওয়া, যে এটা বলা এবং অ্যাগ্রেসিভলি বলা। এইটার আলোকেই উনি এই যে বিমস্টেকে উনি যে সাইডলাইনে অনেক মিটিং হবে, বিমস্টেকে উনি আমাদের অর্জনগুলো তুলে ধরবেন, বলবেন যে দেখো আমরা এই অ্যাচিভ করেছি, এবং বিমস্টেকের মধ্যে যারা দেশ আছেন তাদের সাথে আরো ইনক্রিজিং ট্রেড এবং কোঅপারেশন কত বেটার করা যায় সেটার একটা ফোকাস থাকবে। সামনে আরো যেগুলো দেশে আছে প্রত্যেকটা দেশে ওনার কথা হচ্ছে যে বাংলাদেশকে তুলে ধরতে হবে, যে দিস ইজ বাংলাদেশ। উনি হচ্ছে বাংলাদেশের কে প্রেজেন্ট করার জন্য বিষয়, এবং উনি প্রত্যেকটা জায়গায় যে এই ইনভেস্টমেন্টের কথা বলছেন, আমরা যদি সেই যেরকম প্রতিশ্রুতি আমরা পাচ্ছি সেই অনুযায়ী যদি আমরা ইনভেস্টমেন্ট পাই বাংলাদেশে, আমি বলবো যে জবের বন্যা বয়ে যাবে এবং তরুণ প্রজন্ম এখান থেকে আশাবাদী হতে পারে। অবশ্যই, যে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আমাদের এখন চাকরির অভাব হবে না। বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে, এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের জন্য জব তৈরি করা, ভালো জব, ফালতু জব না, এবং এটা দেশের ভিতরে এটা বাইরে পাঠিয়ে। এবং এইটার জন্য এইটার কারণেই আপনি যে যদি ভালো জব তৈরি করতে যান তাহলে আপনার পোর্টের এফিসিয়েন্সি বাড়াতে হবে, আপনার লজিস্টিক সাপোর্ট গুলো বেটার করতে হবে, আপনার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আপনার একটা অন্য মাত্রায় নিতে হবে। এই সব কিছুই করা হচ্ছে জব তৈরি করার জন্য। আমার মনে হয় আমরা অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনলাম। আপনি যদি নিজ থেকে আর কিছু বলতে চান দেশবাসীর উদ্দেশ্যে, আমার মনে হয় সরকারের তরফ থেকে। আমার মনে হয় যে বাংলাদেশকে পুরো পৃথিবীর সাথে তুলে ধরা শুধুমাত্র সরকারের একক কাজ না, এটা সবার কাজ। আমরা সবাই আমাদের জায়গাটা তুলে ধরি, আমরা এমন কোনো মেসেজ বাইরে না পাঠাই যার জন্য আমার এখানে যাতে ফরেন ইনভেস্টমেন্ট আসতে বাধা হয়। আমাদের এটা দেখতে হবে, আমাদের খুবই একটা ক্রুশিয়াল টাইম। আমরা অলরেডি 8টা মাস একটা স্ট্যাবল জায়গায় এসেছি, আরো আমরা বেটার জায়গায় যেতে চাই, যাতে আমাদের এই গল্পগুলো পুরো পৃথিবী ছড়িয়ে যায় যে না, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এই বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর গল্প যদি পুরো পৃথিবীর সবাই জেনে যায়, আপনি কল্পনা করতে পারবেন না কত ইনভেস্টমেন্ট আসবে। প্রফেসর ইউনূসের কথা হচ্ছে যে বাংলাদেশকে উনি ম্যানুফ্যাকচারিং হাব বানাবেন। ম্যানুফ্যাকচারিং হাব হলে যেটা হবে যে আপনার প্রচুর ফ্যাক্টরি হবে
এবং আমরা কর্মসংস্থান হবে। কর্মসংস্থান, এবং আমরা ফ্যাক্টরি উনি কে জন্য চাচ্ছেন? লোকাল মার্কেটের জন্য না, ফ্যাক্টরিটা চাচ্ছেন যে এখানে এসে বানিয়ে যাতে অন্যান্য দেশে তারা এক্সপোর্ট এক্সপোর্ট করে। এই তো এই জায়গাটায় ওনা আমাদের এটা সবার জন্য চ্যালেঞ্জ, যাতে আমরা কেউ কেউ আছে না খুব হঠকারী কাজ করে, এই হঠকারী কাজ যেন না করি। এটা আমাদের জন্য ক্রুশিয়াল টাইম। আমার আপনার ছেলে মেয়েদের জবের বিষয় এখানে। আমরা তো চাই আমার আপনার ছেলেরা দেশে থাকুক, দেশে থেকেই ভালো জব করুক, সেটাই। সেটা চাই না। আমরা এই যে আমি প্রায় চাইনিজ পত্রিকা পড়ি, হ্যাঁ, যে আজকেও দেখলাম সাউথ চায়না মর্নিং পোস্ট, ওইখানে বলছে যে অনেক ইঞ্জিনিয়ার, চাইনিজ ইঞ্জিনিয়ার, তারা যারা চায়না ইউএসএ সেটেল করেছিলেন তারা ফিরে আসছেন, চায়নার বড় বড় একাডেমিশিয়ানরা। আমরাও তো চাই আমরা যারা আমাদের ভাই বোনরা যারা বিদেশ চলে বিশ্বে গেছে ছড়িয়ে আছে, সবাই আসুক, এসে আমরা বাংলাদেশে সেই জায়গায় নেই। আমরা এমন কোনো, আমরা তো ছিলাম তো, আপনি যদি মোগলদের সময় জন্য আমরা রাজত্ব করেছি, আমরা ডমিনেট করেছি, আমরা ওয়ার্ল্ডের নাম্বার 1 ইকোনমি ছিলাম এবং ডমিনেট করেছি। তো সেটা আমরা খুব বেশি দিন আগের না, 300 বছর আগের ইতিহাস, 3 থেকে 350 বছর আগের ইতিহাস। তো সেই জায়গায় আমরা কেন যেতে পারবো না? আমাদের তো সেই মেধাটা আছে, প্রজ্ঞাটা আছে, আমরা ওই জায়গায় যেতে চাই। সেই পরিবেশটা যদি আমরা সৃষ্টি করতে পারি, সেই প্রফেসর মেধাকে কাজে ইউনূস লাগাতে সেই পারি। পরিবেশটা তৈরির জন্যই কাজ করছেন, রিলেন্টলেসলি কাজ। আমি আপনাকে বলি, কালকে রাত 1টা পর্যন্ত আমি আর উনি কাজ করেছি।